বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, দেশের রাজনৈতিক পরিস্থিতি মোটামুটিভাবে অপরিবর্তিত রয়েছে। অপরিবর্তিত এই অর্থে যে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধ চলছে, যদিও তার সেই উত্তাপ এখন আগের মতো নেই এবং মোটামুটি সপ্তাহের দুদিন নিয়মিত বিরতিতে হরতালও চলছে। হরতালের কর্মসূচি আজকে শুক্রবার অবশ্য হরতাল নেই এবং কালকেও না থাকবার কথা। হয়তো ধারণা করা হচ্ছে আগামী শনিবার বাদ দিয়ে আবার রোববার থেকে হরতালের কর্মসূচি থাকতে পারে এবং সেই হরতালের কার্যকারিতাও মোটামুটিভাবে এখন নিঃশেষিত, অর্থাৎ সবকিছুই আবার মোটামুটিভাবে স্বাভাবিক হয়ে উঠতে শুরু করেছে। স্কুলগুলো খুলতে শুরু করেছে। ব্যবসায়ীরা তারা তাদের কাজের গতি ফিরিয়ে আনতে পারছেন বলে দাবি করছেন। এই অনুষ্ঠানে দেখেছেন ব্যবসায়ীরা কথা বলেছেন এর আগে। এবং সব বিলিয়ে সরকার তার অবস্থানটা অনড় এবং সরকারও মনে করছে যে পরিস্থিতি তারা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। যদিও যারা আন্দোলনে আছেন তারা বলছেন যে যৌক্তিক পরিণতিতে পৌঁছা না পর্যন্ত বেগম জিয়ার ভাষায় এই আন্দোলন চলতে থাকবে। তবে এই আন্দোলন থেকে তারা যেভাবে এখন তার যে গতি শক্তি সেটি কিভাবে ফল বের করে আনবে সেটি নিয়ে অনেকেই নানা রকমের সন্দিহান, নানা রকমের আলোচনাও সেটি নিয়ে রয়েছে। অন্যদিকে ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। আগামী ২৮ এপ্রিল এই নির্বাচন হবার কথা। যতদূর জানা গেছে যে বিএনপি এখন পর্যন্ত স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দ বেগম জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং তিনি জানিয়েছেন যে তিনি নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন। পত্রপত্রিকান্তরে যেটি জানা গেছে যে দুটো মত রয়েছে। একটি পক্ষ মনে করে যে নির্বাচনে অংশ নেওয়া সমীচীন হবে না, অন্য একটি পক্ষ মনে করে যে এই নির্বাচনটিকেও তারা চ্যালেঞ্জ হিসেবে নিতে চান এবং পাশাপাশি আন্দোলন চালিয়ে যেতে চান। তবে একটি নির্বাচন চলাকালীন সময় আন্দোলন কিভাবে পাশাপাশি চালাবেন বা অতীতে এরকম দেখা গেছে কিনা সেটি অবশ্য এখন পর্যন্ত আমাদের জানা নেই। যদিও অনেকেই হয়তো ১৯৭০ সালের নির্বাচনের প্রসঙ্গ আবার নিয়ে আসতে পারেন। প্রেক্ষাপটটা অনেকখানি বদলে গেছে। যাই হোক, বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি যারা চলুন তাদের সঙ্গে পরিচিত। আমার বায়ে বসা আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক অ্যাডভোকেট সমর রেজাউল করিম। আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক প্রফেসর মামুন আহমেদ। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার সমর রেজাউল করিম, যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আপনি কিরকম দেখছেন? ধন্যবাদ আপনাকে। মার্চ মাস তো খুবই গুরুত্বপূর্ণ মাস বাঙালি জাতির ইতিহাসে। এই মার্চ মাসেই বাংলাদেশের অভ্যুদয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূচনাটা হয়েছিল ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, যার মধ্য থেকে গোটা জাতিকে প্রস্তুত হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন। এই মার্চ মাসের ২৬ তারিখ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়। এই মার্চ মাসের ১৭ মার্চ বাঙালি জাতির অবিসংবাদিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। অনেকগুলো বিষয় নিয়ে মার্চ মাস খুব গুরুত্বপূর্ণ। আবার এই মার্চ মাসেই রাজনীতিতে যে একটা বন্ধাত্ম অবস্থা, তার থেকে উত্তরণের একটি পথ প্রশস্ত হয়েছে বলে আমার কাছে মনে হয়। সেটা হলো যে ৩টি সিটি কর্পোরেশন নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করা হয়েছে। যদিও নির্বাচনটা অনুষ্ঠিত হবে পরবর্তী মাসে, কিন্তু সূচনাটা এখানে হয়েছে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে দাবিতেই বিএনপি এবং তার নেতৃত্বাধীন জোট আন্দোলন করুন না কেন, হরতাল অবরোধের নামে যেভাবেই করুন না কেন, আলটিমেটলি গণতান্ত্রিক রাজনীতি চর্চার তাদের মুখ্য দাবিটা, সেই দাবির কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলির ভিতরে বিএনপি যে স্ট্যান্ডার্ডের দল, আওয়ামী লীগের জায়গা, বিএনপির জায়গা, এটা ক্লাসিক্যাল রাজনৈতিক অর্গানাইজেশন না। এটা অনেকটা মাল্টিক্লাস পলিটিক্যাল অর্গানাইজেশন। ভোটের রাজনীতিতে তারা খুব প্রসিদ্ধ। ভোটের ব্যাপারটাকে তারা কখনো গৌণ করে দেখেন না। এই জন্য দেখবেন যে যত আন্দোলন আছে তার ভিতরে মুখ্য কথাটা থাকে নির্বাচন, নির্বাচনী প্রক্রিয়াটা। সেই নির্বাচনের বড় একটি সূচনা কিন্তু ৩টি সিটি কর্পোরেশনকে ঘিরে হতে পারে। এই শিডিউল ডিক্লেয়ার হওয়ার পর আমার ধারণা যে বিএনপির জন্য যেখানে গিয়ে বিএনপি পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছেছিল, তারা বেরিয়ে আসার কিন্তু একটা সুযোগ তাদের জন্য হয়েছে। দেখবেন অনেক ক্ষেত্রে মত পার্থক্য, মনোমালিন্য হলে একটা অনুষ্ঠানের মধ্য থেকে বলে ঠিক আছে দাওয়াত দিতে হবে সবাই চলো, এইভাবে কিন্তু কথা বলা বলির যে টকিং টার্মটা থাকে না, তার থেকে বেরিয়ে আসে। আমি মনে করি বিএনপি যদি সিটি কর্পোরেশন নির্বাচনে এগিয়ে আসে তাহলে রাজনীতিতে তাদের একটা জায়গা হবে। সেই জায়গাটা এরকম, যদি সিটি কর্পোরেশন নির্বাচন ভালোভাবে করতে পারেন তাহলে তাদের পক্ষে জনমত থাকলে তারা একটা স্বীকৃতি পাবেন। যদি নির্বাচনে তাদেরকে বাধা সৃষ্টি করা হয়, অনাকাঙ্ক্ষিতভাবে সরকারি দল অন্য কিছু করেন, তাহলে তারা আরো জোরালোভাবে মানুষকে বলতে পারবেন যে দেখেন এদের অধীনে নির্বাচন কি অবস্থার ভিতর থেকে সৃষ্টি হচ্ছে। সবকিছু মিলে তাদের
জায়গার থেকে বেরিয়ে আসার, অচলায়তন থেকে বেরিয়ে আসার একটা জায়গা সৃষ্টি হয়েছে। আমি মনে করি এমন একটা সুযোগের অপেক্ষায় বিরোধী দলের কিন্তু অনেকেই বিভিন্ন পত্র পত্রিকায় বিরোধী দলের অনেক নেতার বক্তব্য থেকে দেখেছি যে তারাও বলেছে যে একটা সুযোগ, একটা ক্ষেত্র রচিত হওয়া দরকার। আমি মনে করি সিটি কর্পোরেশনকে ঘিরে এরকম একটি জায়গা হতে পারে। আবার সরকারি দলেরও একটা সেরকম একটি সুযোগ রাখতে হবে যে বিরোধী দল বলতে বাস্তবতা হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন যে জোট, তারা একটি বড় রাজনৈতিক দল, রাজনৈতিক প্রতিষ্ঠান, তাদেরকেও গণতান্ত্রিক রাজনীতি চর্চার, ভোটের রাজনীতি, নির্বাচনে পার্টিসিপেট করার ক্ষেত্রটাকে যদি স্পেসটা তারা ভালো করে দেন, তাহলে তারাও কিন্তু যে অভিযোগে অভিযুক্ত করার চেষ্টা করছে বিএনপি, সেখান থেকে তারাও বেরিয়ে আসতে পারবেন। এর ভিতর থেকে মানুষ যাদেরকে গ্রহণ করবে, নির্বাচিত করবে, তার ভিতর থেকে ট্রেন্ড আসবে রাজনীতির। আমি মনে করি যে এই যে সভা সমাবেশ হচ্ছে না, এই নির্বাচনের ক্ষেত্রটাকে ঘিরে বিএনপিও সভা সমাবেশের কথা বলতে পারে। সরকারের পক্ষ বলা সম্ভব হবে না যে নির্বাচন করবা, সভা সমাবেশ করতে দেব না। আমি মনে করি একটা শুভ সূচনা হওয়ার মতো একটি প্রেক্ষিত সৃষ্টি হয়েছে। অধ্যাপক মামুন আহমেদ, জি, আপনার কাছে কি মনে হয়? জি, ধন্যবাদ। আসলে আমার রাজাউল করিম ভাই যেভাবে আশাবাদ ব্যক্ত করলেন, এইভাবে যদি আশাবাদ ব্যক্ত করা যেত, আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হতে পারতাম। খুব স্বাভাবিকভাবে সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। একটা নির্বাচন তফসিল যখন ঘোষণা করা হয়, তখন চারপাশে একটা সাজ রদ থাকবার কথা। কোথাও রাজনীতির মাঠে অথবা নির্বাচনের মাঠে আতঙ্ক থাকবার কথা নয়, কিন্তু আমরা লক্ষ্য করছি চারপাশে আতঙ্ক এবং শুধুই আতঙ্ক, অনিশ্চয়তা এবং শুধুই অনিশ্চয়তা। এই আতঙ্ক অনিশ্চয়তার মধ্যে এই নির্বাচনের যে আবহাওয়া তৈরি করা, এটা খুবই ডিফিকাল্ট একটা কাজ হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি মনে করি না রেজাউল ভাই যে আশাবাদটা ব্যক্ত করেছেন, এই আশাবাদটা যদি আমিও ব্যক্ত করতে পারতাম আমি সবচেয়ে খুশি হতাম, কিন্তু বাস্তবতা হচ্ছে এমন যে আশাবাদটা ব্যক্ত করতে আমরা শঙ্কিত হচ্ছি। রেজা ভাই একটা কথা বলেছেন, খুব চমৎকার লেগেছে আমার কথাটা। সেটা হচ্ছে যে এই নির্বাচন, যদি নির্বাচনটা হয়, নির্বাচনের মধ্য দিয়ে সরকারি দলের বিরোধী দল একটা জিনিস যদি তারা অংশগ্রহণ করে, তাদের পক্ষে একটা জিনিস প্রমাণ করা সহজ হবে যে যদি নির্বাচনে কারচুপি হয়, তাহলে এরা বলতে পারবে যে তাদের নির্বাচন সুষ্ঠু নয়। আরেকটি কথা তিনি ইঙ্গিত করেছেন যে আন্দোলন থেকে অনেকে মনে করছেন যে লজ্জায় হয়তো তারা বেরোতে পারছে না, বেরোবার জন্য আমি ঠিক সেভাবে বলছি না, না উনি বলছেন, আমি ইঙ্গিত করেছেন, সেটি আমি ধরিয়ে দিলাম আপনাকে। আচ্ছা, বর্তমান সরকার অথবা ক্ষমতাসীন দলের অধীনে তাদের প্রশাসনিক কাঠামো যেভাবে আছে, এর মধ্যে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আর কি করিলে সেটা প্রমাণিত হবে। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন এবং তার পরবর্তীতে যে স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো হয়েছে, সে নির্বাচনের পর আর কি ধরনের নির্বাচন হলে প্রমাণিত হবে যে বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আসলে সম্ভব নয়। প্রকৃত সত্য হচ্ছে এই যে বর্তমান সরকার, সরকারি দল এবং তাদের নিয়ন্ত্রণাধীন যে প্রশাসন আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদের নিয়ন্ত্রণ সব ক্ষেত্রে এরকম যে এইরকম অবস্থায় রেখে সরকারি দল শুধুমাত্র যা চাইবে, যেভাবে নির্বাচনী ফলাফল চাইবে, সেভাবেই শুধু নির্বাচন হওয়া সম্ভব, অন্য কোনোভাবে সম্ভব নয়। এই বিষয়টাই সাধারণ মানুষ বিশ্বাস করে এবং এই ধরনের একটা মেসেজই দিতে পেরেছে বলে আমার কাছে বিশ্বাস। এই মেসেজটা কিভাবে এসছে? পরপর 2টা নির্বাচন, একটা দেখুন 5 জানুয়ারি একটা সংসদ নির্বাচন, আর তার পরবর্তীতে হচ্ছে যে আপনার একটা উপজেলা নির্বাচন, স্থানীয় সরকারের যে নির্বাচন। এই 2টা নির্বাচনের মধ্য দিয়ে এই জিনিসটা প্রতিষ্ঠিত হয়েছে যে বর্তমান যে পদ্ধতি চলছে, এই পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেটা যেমন স্থানীয় সরকার নির্বাচনও সম্ভব নয়, সে তেমনি সংসদ নির্বাচনও সম্ভব নয়। এখন আসি এখনকার বার্নিং ইস্যুটাতে। নির্বাচন অবশ্যই আপনি রেজা ভাই যথার্থই বলেছেন, সেটা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ দুটি দল প্রথাগত অর্থে আমরা যেরকম শুধু ক্লাসিক্যাল একটা রাজনৈতিক দল যদি আমরা মনে করি, রাজনৈতিক দলের যে চিত্র আমাদের সামনে ফুটে ওঠে, আর সত্যিকার অর্থে এই 2টা দলের কেউ সে ক্লাসিক্যাল রাজনৈতিক দলের সংজ্ঞার মধ্যে আসলে পড়ে না। তবে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় রাজনৈতিক দলগুলো যেরকম হয়, যারা ক্ষমতার আকাঙ্ক্ষা যাদের থাকে, তারা যেরকম চরিত্র তাদের মধ্যে হয়, এরা তার চাইতে ভিন্ন কোনো কিছু নয়। তবে একটা জিনিস তাদের মধ্যে, প্রত্যেকের মধ্যে কমন থাকে, সেটা হচ্ছে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় গিয়ে তাদের যে রাজনৈতিক যে ইচ্ছা আছে, যে রাজনৈতিক কর্মসূচি আছে, দেশের উন্নয়নের যে কর্মসূচিগুলো তারা বাস্তবায়ন করতে চায়। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু প্রশ্ন হচ্ছে
তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করবে যেটা প্রকৃত অর্থে নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। নির্বাচনটা এমন হবে না যেমনটি নির্বাচন হয়েছিল 1986 সালে, নির্বাচনটা এমন সংসদ নির্বাচন হয়েছিল 86 সালে, নির্বাচনটা এমন হবে না যেমন নির্বাচনটা হয়েছিল 88 সালে, যে নির্বাচনে কেউ অংশগ্রহণ করা নাই, অথচ সংসদ গঠিত হয়েছে, একটা বিরোধী দল গঠিত হয়েছে, বিরোধী দলকে তখন একটা নামে ডাকা হতো, আমি শুধু একটা পাবলিক মিডিয়া সে নামটা এখন উচ্চারণ করতে চাচ্ছি না, গৃহপালিত আপনি বলে দিলেন জিলু ভাই, সেরকম একটা পরিস্থিতি ছিল। আমি মনে করি আজকেরও যে সংসদীয় রাজনীতির যে প্রকৃতি আজকেও বিদ্যমান আছে, তার চেয়ে খুব একটা ভিন্নতর কিছু নয়। ভিন্ন শুধু একটা জায়গায়, সেটা হচ্ছে সেদিনের বাস্তবতায় দেশের সকল রাজনৈতিক দল, ক্রিয়াশীল রাজনৈতিক দল, যারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, এবং রাজাউল ভাইয়ের মতো বিভিন্ন এই পেশাজীবী সংগঠনে যারা আমরা ছিলাম, দেশের বুদ্ধিজীবী থেকে শুরু করে কবি, সাহিত্যিক, প্রত্যেকেই তখন শুধুমাত্র গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনবার জন্য সকল ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছিল মাঠে। আর আজকের বাস্তবতা হচ্ছে, সে 30 বছর পর আজকে দেখা যায় যে আমরা সবাই প্রত্যেকেই বিভক্ত, আর বিভক্তির যে মাঝখানে দাঁড়িয়ে যারা এই গণতন্ত্রের টুটি চেপে ধরতে চায় এবং গণতন্ত্রের যে মানুষের যে আকাঙ্ক্ষা, স্বাভাবিক আকাঙ্ক্ষা, সেই স্বাভাবিক আকাঙ্ক্ষা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ফিরে রাখতে চায়, তারাই শুধুমাত্র রাজনীতির ক্ষেত্রে সবচেয়ে বেশি কৃতিত্বের দাবি করছে বলে আমি মনে করি, বিশ্বাস করি। মিস্টার রেজাউল করিম, উনি আতঙ্কের কথা বলেছেন এবং বলেছেন আতঙ্কের পরিবেশের মধ্যে এটি সুস্থ স্বাভাবিক নির্বাচন কিভাবে হবে, এবং আতঙ্ক তো অনেকগুলো কারণে আছে, তার মধ্যে আরেকটি মাত্রা যুক্ত হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের অন্তর্ধান বা নিখোঁজ হওয়া বা কোথায় কেউ জানে না, কেউ বলছেন গুম হয়েছেন, কেউ বলছেন তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে গেছেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন তাদের কাছে কোনো তথ্য নেই, তারা কিছুই জানেন না। সব বিলিয়ে একজন আইনজীবী হিসেবে বিষয়টি আপনি কিভাবে দেখছেন? সালাউদ্দিন সাহেবের নিখোঁজ বিষয়টিকে আমি গভীরভাবে উদ্বিগ্ন, কন্ডেম করি। আমি মনে করি রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন এটা তাদের দায়িত্ব। বাংলাদেশের যে কোনো নাগরিক যদি মিসিং হয়ে যায়, সেই নাগরিককে খুঁজে বের করা, তার মিসিং এর সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় আনা। তিনি যদি নিজেও স্বেচ্ছায় কোথায় গুম হয়ে থাকেন তাহলে সেটাও তথ্য উদ্ধার করে জাতিকে আশ্বস্ত করতে হবে। সালাউদ্দিন একজন অর্ডিনারি পিপলই শুধু নন, তিনি মন্ত্রী ছিলেন, তিনি একটি পার্টির যুগ্ম মহাসচিব, তার পরিবার বিভিন্ন রকম আকুতি জানাচ্ছে, প্রধানমন্ত্রীর কাছে তারা স্মারকলিপি দিয়েছে। এই জায়গায় আমি মনে করি রাষ্ট্রকে অবশ্যই দায়িত্ব নিতে হবে এই বিষয়টি জাতির কাছে তুলে ধরা, পক্ষে সালাউদ্দিনের বিষয়ে কি ঘটনা ঘটেছে। এর পাশাপাশি একটা জিনিস বলা দরকার, সেটা হলো রাজনীতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরেই বলবো, তার কাছে রাজনৈতিক প্রতিপক্ষ সালাউদ্দিন সাহেব এমন কোন রাজনৈতিক ভয়ঙ্কর বা প্রভাবশালী ব্যক্তি না যে তাকে সরকার বা ক্ষমতাসীন দল তাকে গুম করে দিলে ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রতিপক্ষ দূর হয়ে যাবে, অথবা তিনি ক্ষমতাসীনদের জন্য এমন হুমকি ছিলেন। সেই জায়গা থেকে সরকারি দলের বা সরকারের প্রশাসন যন্ত্রের যে অ্যাকশনস বা অ্যাক্টিভিটিস, সেগুলি কি সব কি প্রধানমন্ত্রীর ইচ্ছে বা অনিচ্ছের উপরে নির্ভরশীল, বা তার ইচ্ছে অনিচ্ছে তো সব হয় না? আমি বলছি যে এমন অনেক কিছু হয় যা তিনি জানেনও না। আমি বলছি যে এমন হতে পারে, সেটা বলছি যে রাজনৈতিকভাবে সরকার বা সরকারি দল বা প্রধানমন্ত্রীর জায়গা থেকে যে পলিসি মেকিং এর জায়গা, সেটা বলছি যে পলিসি মেকিং এর জায়গা থেকে সালাউদ্দিন সাহেবকে গুম করে দিলে আওয়ামী লীগের এমন কোনো বেনিফিট নেই বা আওয়ামী লীগের জন্য এমন হুমকি নয়, বরং এইরকম একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা গুম হয়ে যাওয়া আওয়ামী লীগের জন্য বড় ধরনের একটি চ্যালেঞ্জ। কাজে ইচ্ছা করেই নিজের কাঁধে এইরকম দায় বোঝা গ্রহণ করবে আওয়ামী লীগ, এটা মনে করি না। আমি এখনো বিশ্বাস করি সালাউদ্দিনকে খুঁজে বের করতে হবে। তিনি যদি কোনো অনাকাঙ্ক্ষিত অবস্থার শিকার হন তাহলে ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে বের করতে হবে। এই হলো আতঙ্কের একটা পার্ট। দ্বিতীয়টা, মামুন ভাই যেটা বলছেন যে সাজ রব আতঙ্ক আছে, আমার তো মনে হয় আতঙ্ক মোটেই থাকবে না। কারণ যা কিছু ঘটছে, সন্ত্রাস, নারকীয় বর্বরচিত যে সকল ঘটনা আন্দোলনের নামে ঘটছে, এটার বেনিফিশিয়ারি যখন একটি রাজনৈতিক কর্মসূচি, তখন এই কর্মসূচি যারা দেন, সেই কর্মসূচি ওয়ালারা যখন প্রকাশ্যে রাজনীতিতে বা নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন, আমার ধারণা এটা হয় না। আজকে দেখুন শুক্রবার হরতাল নেই, অবরোধ আছে। হরতাল না থাকার কারণে আজকে কিন্তু কোথাও ওই রকম ঘটনা ঘটছে না। আর এই জাতীয় ঘটনা তারাই সৃষ্টি করেন, গাড়িতে পেট্রোল বোম তারাই মারেন যারা বলেন যে গাড়ি চলবে না, তারপর চললে গাড়িকে থামাবার জন্য মারা হয়।
আওয়ামী লীগের লোকরা বিএনপির কর্মসূচি সফল করার জন্য গত কয়েক হরতালেও তো একেবারেই যৎসামান্য ঘটেছে, যা কিছু না, আমি বলছি যে এটার এখন কিন্তু খুঁজে পাওয়া যায় না, কারণ পাবলিক ধরে গণপিটুনি দেয়, ল এনফোর্সিং এজেন্সি অনেককে গ্রেপ্তার করে, অনেকে আবার অন্যদের গ্রেপ্তার দেখার পরেই তাদের এই কর্মকাণ্ড কিছুটা গুছিয়ে নিয়েছে। আর একটা জিনিস আমার কাছে মনে হয় যে এই ঘটনার দায় দায়িত্ব যাদের কাঁধে চাপে, তারা ইমেজ সংকট থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু এ সকল ঘটনায়, আপনার মনে আছে 5 জানুয়ারি নির্বাচনের পূর্বে কি ভয়াবহ অবস্থা হয়েছিল, সেই যে ইমেজ সংকট থেকে কিন্তু বিএনপি একটা বছরে ওই জাতীয় অ্যাক্টিভিটিস ছিল না। আবার যখন এই গত 5 জানুয়ারির পরে এক জাতীয় ঘটনা শুরু হলো, আমি বলছি না যে বিএনপির সকলে মিলে এই ঘটনা ঘটাচ্ছে, কিন্তু তাদের কর্মসূচির উপসর্গ হিসাবে এই ঘটনা যখন ঘটে তখন ধরে নিতে হবে তাদের কর্মসূচির অংশ। কারণ বিএনপির অনেক বুদ্ধিজীবীরা টকশোতে গিয়ে বলেন যে আন্দোলন যখন শুরু হয় তখন আন্দোলনে সহিংসতায় রূপ লাভ করবে, এটা তাদের আন্দোলনের একটা অংশ, এমন কথা অনেকে বলছেন। সেই জায়গা থেকে আমার মনে হয় যে সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি আসলে স্বাভাবিকভাবে তাদের কর্মসূচি দিতে হবে, সভা সমাবেশ করতে হবে, তখন এই জাতীয় আতঙ্ক থাকবে না। কারণ আতঙ্ক সৃষ্টির ঘটনা হয় আন্দোলন অবরোধ হরতাল থেকে। সেই আন্দোলন অবরোধ হরতালটা যখন থাকবে না সিটি কর্পোরেশন নির্বাচনে, তখন এই আতঙ্কটা থাকবে না। নাম্বার 2 হচ্ছে সাজো সাজো রব। সাজো সাজো রব হবে বড় রাজনৈতিক দল বিএনপি এবং তাদের জোট আসলে সাজো সাজো রব হবে। আর তারা না আসলে 5 জানুয়ারির মতো অনেকে পার্টিসিপেট করবে, নির্বাচন একটা নিয়মের মধ্য থেকে হয়তো হবে, আইন অনুযায়ী নির্বাচন হবে, কিন্তু সেই নির্বাচনটা আনন্দ মুখর থাকবে না। দ্বিতীয় যে বিষয়টা মামুন ভাই বলছেন যে কিভাবে প্রমাণ করা যাবে যে এদের অধীনে আর ভালো নির্বাচন সম্ভব না, মামুন ভাই একটা গুরুত্বপূর্ণ, ভালো নির্বাচন সম্ভব না, উনি বলছেন যে এদের অধীনে সম্ভব না, এটা প্রমাণিত হয়ে গেছে, তাহলে কিসের অধীনে নির্বাচন হবে? মামুন ভাইদের যে প্রত্যাশাটা, সেই প্রত্যাশাটা পূরণ করা কি কিসের ভিতর থেকে সম্ভব? আমি ছোট্ট করে যদি দেখাই, বাংলাদেশের জন্মের পর থেকে এ পর্যন্ত মামুন ভাই বোধহয় কোনো উদাহরণ দেখাতে পারবে না নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়ে আসা একটা দল নির্বাচনের একেবারে পরপরই, আমি বলছি বিগত সরকারের, এই সরকারের পূর্বের সরকারটা, 5 জন পার্লামেন্ট মেম্বার বিরোধী দলের ক্যান্ডিডেট ছিলেন, তারা নির্বাচিত হওয়ার ক্ষেত্রে কোনো বাধা হয়নি। এবং যারা বড় বড় আকারে সরকারি দলকে পার্লামেন্টে ফেস করতে পারেন, মওদুদ সাহেব, জমিরুদ্দিন সরকার, মাহবুবুদ্দিন খোকন সহ অনেকেই যারা বাই ইলেকশন করতে গেছেন, তাদের কিন্তু কোথাও মাগুরা পরিস্থিতির মতো সিচুয়েশন ফেস করতে হয়নি, নাম্বার 1। নাম্বার 2, এই তাদের নেতৃত্বাধীন গভর্নমেন্টটা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় 6টি সিটি কর্পোরেশনে নির্বাচিত হওয়ার ক্রেডিটটা কিন্তু সরকারের পক্ষ থেকে ভোট কারচুপি, লুটতরাজ, ডাকাতি করা হয়নি, এটার প্রমাণটা সেখানে খুব পরিস্ফুটিত হয়েছে। সেখানে কি তাদের মিনিমাম ক্রেডিট? আওয়ামী লীগ বলে যে 5 বছরে 6000 নির্বাচন তারা করেছেন। আমি বলছি সেই জায়গাটায়, এই যে আমি 6টা সিটি কর্পোরেশনের কথা বললাম, বিশাল বিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে, সেখানে একটি জায়গায় ভোট ডাকাতি করে নিয়ে যাওয়ার মতো উদাহরণ কিন্তু সৃষ্টি না হওয়ার কারণে আওয়ামী লীগকে সেই ক্রেডিটের জায়গাটা দিতে হবে। থার্ড, ধরেন একটা কেয়ারটেকারের মতো একটা গভর্নমেন্ট ফর্ম করে নির্বাচনকালীন সকলে কিভাবে লেভেল প্লেইং ফিল্ডে আসা যায়, এ জাতীয় একটা ঘটনায় বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাসীনরা কখনোই কি বিরোধী দলকে দাওয়াত দিয়েছে, ইনভাইট করেছে যে আপনারাও আসেন, আমরা এই নির্বাচনকালীন সরকারে আপনারা অংশগ্রহণ করেন, কোন কোন ক্যাবিনেট চান সেটাও আমরা দেবো, এরকম ইনভাইট কেউ করেছে? এরকম ইনভাইট কেউ করেনি। পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রী নিজে সরাসরি বিরোধী দলীয় দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে ইনভাইট করেছেন আলোচনা সভায়। এটা কি অতীতে এরকম ভাবে আহ্বান জানিয়ে ব্যক্তিগতভাবে আসুন আলোচনা করে আমরা দুজনে মিলে করি, এরকম ঘটনা ঘটেছে? ঘটেনি। টেলিফোনিক কনভারসেশনটা অনেক আলোচিত, এটা নিয়ে কথা বলতে গেলে অনেক সময় ক্ষেপণ হয়। সেখানে কি কনভারসেশন ছিল, গোটা জাতি শুনেছে, কি ভাষা কোন পক্ষ থেকে ব্যবহার করা হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে কি এরকম রেকর্ড আছে যে একজন প্রধানমন্ত্রী দরজায় যাওয়ার পর ন্যূনতম শিষ্টাচার না দেখিয়ে তাকে ফেরত দিয়ে দেওয়ার মতো ঘটনা? আমি বলছি যে বিএনপির এই যে ক্রোনোলজিক্যাল কিছু কিছু ছোট্ট উদাহরণ বললাম, আবার পাশাপাশি বিএনপি দেখুন তারা একটা ফর্মুলা দিয়ে বললেন যে 2টি কেয়ারটেকার যারা ছিলেন তাদের মধ্য দিয়ে একটা গভর্নমেন্ট ফর্ম করতে হবে। পরে হিসাব নিকাশ করে দেখা গেল তাদের বয়সে কুলাচ্ছে না, অনেকে মারাও গেছে, এই যে বাড়িতে হোমওয়ার্ক না করে সেটা থিসিস দেওয়া। থার্ড একটা জিনিস দেখেন যে বিএনপি গভর্নমেন্ট ফর্ম হলে গভর্নমেন্টের বিরুদ্ধে তাদের মুভমেন্ট থাকতে পারে, দেশের বাইরে তারা আর্টিকেল লেখে দেশের ডেভেলপমেন্টে যাতে গার্মেন্ট সেক্টরকে সহযোগিতা না করে সে জাতীয় একটা ভূমিকায় তারা অবতীর্ণ হলেন। পল্টনের সামনে জনসভা করে এই আর্টিকেলকে এপ্রিসিয়েট করে বক্তৃতা বিবৃতি দিলেন। দেখুন বিএনপি নিজেদেরকে রাষ্ট্রীয় অবস্থানে ফিরিয়ে আনার জন্য, বাইরের সাহায্যের জন্য মানুষের উপর নির্ভর না করে কংগ্রেসম্যানদের স্বাক্ষর জাল করার ঘটনা, অমিত শাহের টেলিফোন জাল করার ঘটনা, এই যে কিছু কিছু ঘটনা বলছি যে ভুল, সবই ভুল, একের পর এক ভুল রচনা করা। রাষ্ট্রপতি আসলেন তার সঙ্গে দেখা করেন না, তাদের একজন মন্ত্রী আসলে তার সঙ্গে দেখা করতে হোটেলে যে হাজির হচ্ছেন। এই যে পর নির্ভরতার যে জায়গাটা,
এই জায়গা থেকে বিএনপি বেড়েছে। থার্ড দেখেন যে বিএনপির একজন দায়িত্বশীল নেতা প্রধানমন্ত্রীর পুত্রকে অপহরণ করার প্রচেষ্টার ঘটনায় খোদ আমেরিকায় কনভিক্টেড হয়েছে। এই জাতীয় ভয়াবহ ঘটনা আপনি দেখুন, খোদ প্রধানমন্ত্রীকে 2004-এর 21 আগস্ট হত্যা করার প্রচেষ্টার যে বিভৎস ঘটনা, সেই ঘটনায় খোদ দিদেন প্রাইম মিনিস্টারের ছেলে আসামি হয়েছেন, তার ক্যাবিনেটের সদস্যরা আসামি হয়েছেন। 10 ট্রাক অস্ত্র আনার ঘটনায় মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছেন তার ক্যাবিনেটের সদস্যরা। এত কিছুর পরেও প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কিন্তু প্রতিহিংসা পরায়ণ হয়ে দ্রুত গতিতে একটা ট্রায়াল করে কাউকে কনভিকশন দেওয়ার মতো দৃষ্টান্ত কিন্তু সৃষ্টি করেন নাই। এটা আমি এই কারণে বললাম, থেকে লিবারেল লিবার্টির যে জায়গাটা। মিস্টার মামুনের কাছে যাওয়ার আগে একটা ছোট প্রশ্ন করি, এটা আইনজীবী হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন, যে আপনারা দাবি করেন যে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করছে এবং আইনের বাইরে গিয়ে কিছু করতে চায় না। এখানে নানা ধরনের অভিযোগ আছে যে বিচার বিভাগকে কিভাবে এক্সিকিউটিভ প্রভাবিত করছে নানাভাবে, বিএনপির দিক থেকে নানা রকমের অভিযোগ বিভিন্ন সময় করা হচ্ছে। আমি সেই অভিযোগের মধ্যে যাচ্ছি না, এটিকে প্রভাব বলবেন কিনা? এই যে আদালত ওয়ারেন্ট ইস্যু করল বেগম জিয়ার বিরুদ্ধে, ওয়ারেন্ট পৌঁছাচ্ছেন আদালত থেকে গুলশান থানায়, এই যে তার কার্যালয় তল্লাশির জন্য আদালত বলল, তল্লাশিটা হচ্ছে না, মানে এটি কি সরকার বিএনপি, মানে কেউ হয়তো বলবেন সরকার সময় নিচ্ছে, পরিস্থিতি বোঝার চেষ্টা করছে, কেউ হয়তো বলবেন সরকার অনেক উদার, কিন্তু এটি এক ধরনের হস্তক্ষেপ কিনা আমার প্রশ্ন হচ্ছে। এই জায়গাটা হলো কি, দেখেন একটি গ্রেপ্তারি পরোয়ানা বা তল্লাশি পরোয়ানা যখন ইস্যু করা হয়, রাগঢাক ছাড়াই বলা যায়, তখন কিন্তু ওই গ্রেপ্তারি পরোয়ানাটা এক্সিকিউশন করার দায়িত্ব কিন্তু ল এনফোর্সিং এজেন্সি, কনসার্ন থানার যারা তাদের। সেই জায়গা থেকে বাংলাদেশে অনেক তত্ত্ব কথা আমরা বলতে পারবো, বাস্তবতা হচ্ছে আমার কাছে মনে হয় যে সরকার বোধ হয় বেগম খালেদা জিয়া 3 বার নির্বাচিত প্রধানমন্ত্রী, একটা বড় রাজনৈতিক দলের প্রধান, তাকে পুলিশ গ্রেপ্তার করে নেওয়াটা শোভন হবে না, এজন্য তার জন্য স্পেস রেখেছেন। আমার কাছে সেটা মনে হয় যে একটা স্পেস তার জন্য রেখেছেন। তাহলে আদালতের অবস্থান কোথায় থাকবে? না, আমি বলছি যে যদি আলটিমেটলি তিনি কোর্টে না যান, সেই ক্ষেত্রে ল এনফোর্সিং এজেন্সিকে তো ব্যবস্থা নেওয়া ছাড়া থাকবে না। এই ক্ষেত্রে আপনি সাপ্লিমেন্ট করে যদি বলি, একটি মামলায় 63টি ডেট পড়লো, এই 63টি ডেটের ভিতরে একজন আসামি মাত্র 7টি তারিখে যাবেন আর যাবেন না, এটা জিল্লুর রহমান অথবা মামুন বা সমরে জাউল যদি হইতো, আমাদের অবস্থাটা কি হতো? আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জায়গাটাও কিন্তু আমাদের বড় বড় রাজনৈতিক ব্যক্তিরা যে ন্যূনতম প্রদর্শন করেন না, এই জায়গাও দেখতে হবে। তাকে 63টা ডেট অ্যালাউ করা হয়েছে যে আপনি আদালত আসেন, ট্রায়াল ফেস করেন, সেটাও কিন্তু তিনি করেন না। আর একটা জিনিস জিল্লু ভাই মনে রাখা দরকার, যে রাজনীতিবিদদের বিরুদ্ধে করাপশনের মামলা হলে সে হুয়েভার মেবি, এই জায়গাটাও কিন্তু আমাদের জন্য অনেক লজ্জার জায়গা। সেটার থেকে উত্তরণের জন্য, কালচার অফ ইম্পিউনিটি থেকে বেরিয়ে আসার জন্য আমার তো মনে হয় বেগম খালেদা জিয়াকে আদালত গিয়ে ফেস করা উচিত। তার বিখ্যাত আইনজীবীরা আছে, ট্রায়াল ফেস করার মধ্যে তাকে প্রমাণ করা উচিত যে আমি এই ঘটনা সম্পৃক্ত না। এবং আমি সমরে জাউল করিম ব্যক্তিগতভাবে খুশি হব যদি প্রমাণিত হয় বেগম খালেদা জিয়া এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত না। মানুষ বরং তাকে সেলুট করবে যে একটি মামলায় তাকে আসামি করা হয়েছিল। তাদের তো অভিযোগ যে আদালত প্রভাবান্বিত, উনি কয়েকটা কথা বলছেন। প্রথম বলছেন যে কোর্ট ফর্ম করা ঠিক হয় নাই, সর্বোচ্চ আদালত বলছে ঠিক হয়েছে। তারপর বলছেন কোর্ট যেখানে নিয়ে গেছে এটা ঠিক হয় নাই, সর্বোচ্চ আদালত বলছে এটা ঠিক আছে। এরপর বলছেন মামলাটা যে কগনিজেন্স নিয়েছে এটা ঠিক হয় নাই, অ্যাপিলেট ডিভিশন বলছে ঠিক হয়েছে। তারপর বলছেন চার্জ গঠন করা ঠিক হয় নাই, অ্যাপিলেট ডিভিশন বলছেন এটা ঠিক আছে। পরে বলছেন একজন বিচারক আসছে, আস্থা নাই, সেই বিচারককে ট্রান্সফার করিয়ে দেওয়া হয়েছে। এখন আর কি করার বাকি আছে? আপাতত আপনি রেস্ট্রিন লম্বা তালিকা অধ্যাপক মামুন আহমেদ সমরে জাউল করিমের লম্বা তালিকা অভিযোগের অনেক কথাই বলেছেন। আমি জানি না সবগুলো আমি টাচ করতে পারবো কিনা, আপনার সময় ইয়ে করবে কিনা। আমি শুধু সর্বশেষ অংশ দিয়ে বলি, রেজা ভাই আইন অঙ্গনের লোক না, উনি নিজে এটা প্র্যাকটিস করেন, এই অধ্যায় আমার নয়। তারপর ব্যক্তিগতভাবে আমি শুধু রেজা ভাইয়ের কাছে একটু বিনয়ের সাথে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল হতে চাই, ঠিক আছে? আমার বিরুদ্ধে মামলা হয়েছে, আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, দুজনের বিরুদ্ধে মামলা করেছে যারা, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা করেছে দুজনের বিরুদ্ধে। আপনি ক্ষমতায় গিয়ে আপনি মামলাটা প্রত্যাহার করে আমার দিকে বলছেন যে আপনি এখন আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। এটা কতটুকু বাস্তব ভিত্তিক অথবা এটা প্রহসন কিনা, এটা রেজা ভাইয়ের কাছে বিনয়ের সাথে আমার এই জিজ্ঞাসাটা থাকলো। আর সেটা হচ্ছে, এটি খুব সত্য, বেগম খালেদা জিয়া বহুবার, আপনি 63 বারের কথা বললেন, উনি আদালতে যাননি না, খুব স্বাভাবিকভাবেই 63 বারের মধ্যে 7 বার গেছেন, 63 বারের মধ্যে 7 বার গিয়েছেন, বাকি সময়টা যান নাই। আচ্ছা, একটা জিনিস হচ্ছে কি, আমি স্বাভাবিকভাবে, আমি আপনার মতো আইনজ্ঞ নই, সুতরাং আপনি যদি আইনজ্ঞের মতো কমন সেন্সের বাইরে অন্য বড়, আমি শুধু আমার কমন সেন্স থেকে বলি,
আমি যখন বুঝতে পারি যে আমার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে সে মামলাটা শুধুমাত্র আমাকে রাজনৈতিকভাবে অপদস্থ করবার জন্য, হয়রানি করবার জন্য আমার বিরুদ্ধে মামলাটা করা হয়েছে, এবং যারা মামলাটা করেছে তারা অত্যন্ত শক্তিশালী এবং তাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে এর মাধ্যমে রাজনৈতিকভাবে আমাকে নিশ্চিহ্ন করা। খেয়াল করুন, সেই ক্ষেত্রে আমি কি করি সাধারণ মানুষ হিসেবে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে তারা, আমি যতটুকু সুযোগ আমি নিতে পারি আইনের মধ্য থেকে। বেগম জিয়াকে কোনো কিছু আইনের বাইরে থেকে সুযোগ নিয়েছেন? আইনের বাইরে থেকে নিশ্চয়ই সুযোগ নেন নাই। প্রথম, তার চেয়ে তো বড় কথা হচ্ছে এই বাংলাদেশে হাজার হাজার মামলা আছে, লক্ষ লক্ষ মামলা পেন্ডিং আছে, কোনো মামলার প্রতি কোনো আগ্রহ নাই। এই একটি মামলা এত দ্রুততার সাথে শেষ করবার জন্য সরকারের পক্ষ থেকে এত বেশি আগ্রহটা কেন? এই আগ্রহটা কেন, এই যে প্রশ্নবোধক চিহ্ন, এর মধ্যেই, এর জবাবের মধ্যেই নিহিত আছে আসলে বিষয়টা নিয়ে প্লে অ্যারাউন্ড কেন করা হচ্ছে এবং বিভিন্ন পক্ষ থেকে এটা কেন করা হচ্ছে। এই বিষয়টা সম্পর্কে আমি দীর্ঘ আলোচনা করতে চাই না, এই কারণে যে রেজা ভাই আইনের মানুষ, আমি আইনের প্যাচ দিলে আমি আমি একটা সিম্পল যেটা বাস্তবতা সম্মত, যেটা ক্লিয়ার, এটাই বলছি। ঠিক আছে, আপনি একটা কথা বলেছেন, সেটা হচ্ছে সালাউদ্দিন সাহেবের কথা। আমি আপনার সাথে একমত। সালাউদ্দিন সাহেবের যে উনি যে অপহরণ করা হয়েছে, ওনাকে গুম করা হয়েছে, আমি রাষ্ট্রের সাথে দায়িত্বটা চাপাবার চেষ্টা করি। নিশ্চয়ই আমি মনে করি দেশের একজন যদি নাগরিক, তিনি যে হোক, এরকম পরিস্থিতি যদি হয়, রাষ্ট্রের দায়িত্ব তাকে খুঁজে বের করা। এবং রাষ্ট্র যেহেতু করেছে, আমরা সবাই উদ্বিগ্ন, এটা হওয়ার স্বাভাবিক। উদ্বেগের সাথে আরো কয়েকটা বিষয় আমাদের মধ্যে তৈরি হয়েছে, সেটা হচ্ছে চরম হতাশা, চরম নিরাপত্তাহীনতা, সরকারের প্রতি, রাষ্ট্রের প্রতি, রাষ্ট্র এই আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থাহীনতা। আরেকটা জিনিস তার হয়েছে, সেটা হচ্ছে অসহায়ত্ব। কারণ হচ্ছে অসহায়ত্ব এই কারণে যে একজন মানুষ যখন একজন মানুষ যখন আপনার গুম হয় অথবা অপহরণ হয়, তখন স্বাভাবিকভাবে মানুষ সরকারের কাছে যাইবে, এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সহায়তা চাইবে। কিন্তু সরকারের মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতা নেত্রীরা এই বিষয়ে যেসব বক্তব্য প্রদান করেছে, তাতে এটা নিয়ে যে এক ধরনের, এটি কি বলা হয়, এক ধরনের বলা হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করা, না, বিষয়টাকে কোনো প্রকার গুরুত্ব না দেওয়ার যে প্রকৃতি আমরা লক্ষ্য করছি, তাতে সাধারণ মানুষের মধ্যে আইনের বিষয়ে, এই ধরনের অপরাধের বিষয়ে এক ধরনের অসহায়ত্ব তৈরি হয়, যেটা এদেশের বাস্তব ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এদেশের আইনের শাসনের ক্ষেত্রে বড় ধরনের একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি করে। আরেকটা হচ্ছে যে দায়িত্বটা কে নেবে? আপনি বলছেন যে হলে আপনার যদি সালাউদ্দিনের মতো একজন মানুষ, তাকে যদি আপনার গুম করা হয়, তাহলে কেন করবে? আওয়ামী লীগের কি আছে? আমার বিনয়ের সাথে আমি তো প্রথমে বলছি খুঁজে বের করতে, আমার বিনয়ের সাথে প্রশ্ন, চৌধুরী আলম, ইলিয়াস আলী, তারা নিখোঁজ হয়েছে, গুম হয়েছে, আজ এতদিন পর্যন্ত সরকারের কোনো কর্তৃপক্ষ তাদের কোনো খোঁজ বের করতে পারে নাই। এর দায়িত্বটা কার? এদের যে গুম হলো, এদের যে নিশ্চিহ্ন হয়ে গেল, পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে না আল্লাহ জানে। এরকম করে বলে এই দায়িত্ব সরকারের, এই যে পরিস্থিতি তৈরি হলো, তারাও তো এমন বড় কোনো নেতা না। চৌধুরী আলম কি, সে একটা ওয়ার্ডের কমিশনার, সে তো এমন কিছু না। তারপর এই ইলিয়াস আলী উনি হচ্ছেন একটা বিএনপির সাংগঠনিক সম্পাদক, এই তো, তাই না? তিনি তো মন্ত্রীও ছিলেন না। সালাউদ্দিন সাহেব কিন্তু মন্ত্রীও। তার মানে হচ্ছে আসলে আমরা যেভাবে করি বলি না কেন, রাষ্ট্র যারা পরিচালনা করেন, সরকার, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এইসব বিষয়ে যদি বিরোধী দলের কোনো লোক যদি গুম, হত্যার শিকার হয়, সেই ক্ষেত্রে আন্তরিকভাবে আইনের প্রয়োগ করতে চায় না, করে না। এটাই হচ্ছে বাস্তবতা, এটা সাধারণ মানুষ বিশ্বাস করে। রেজা ভাই নির্বাচন সম্পর্কে খুব চমৎকার বলেছেন। হ্যাঁ, আপনি বলেছেন যে একটা নির্বাচন পদ্ধতিটা, যে ৫ জানুয়ারি যে নির্বাচনটা হয়েছে এবং তার পরবর্তীতে যে নির্বাচনগুলো হয়েছে, বিএনপি যদি সে নির্বাচনে অংশগ্রহণ করত এবং উনি যেটি প্রণিধানযোগ্য যেটি বলেছেন, সেটি বলেছেন বিএনপির এত ডাকসাইটে নেতারা আওয়ামী লীগের সময় উপনির্বাচনে বিজয়ী হয়ে এসেছেন, বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছেন। ৬টি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি বিজয়ী হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়। আমি সেটাতে আসছি। হচ্ছে কি, আপনি নির্বাচনী পদ্ধতিটাকে প্রথমে ধ্বংস করলেন এবং সমস্ত নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমি বলছি, আপনি বলেন ৫ জানুয়ারি নির্বাচনে যারা প্রত্যক্ষ করেছে অথবা তারপরে উপজেলা নির্বাচন যারা প্রত্যক্ষ করেছে, নির্বাচন পদ্ধতি বলে কোনো কিছু আছে বাংলাদেশে, এটা কেউ বিশ্বাস করবে? রেজা ভাই, কেউ বিশ্বাস করবে না। আপনি যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনকে আপনার পুলিশের ইন্সপেক্টর জেনারেল উনি গিয়ে বলেন যে আপনি অমুক তারিখে নির্বাচন দিন, এবং আপনার নির্বাচন কমিশন সেটা কমপ্লাই করে। তার মানে হচ্ছে আসলে সবকিছু ইন্টারকানেক্টেড।
আমাদের হয়েছে যেটা, সেটা হলো কি জানেন, নির্বাচন কমিশন তার একটা যথাযোগ্য ভূমিকা পালন করবার কথা। নির্বাচন কমিশনের কথা হচ্ছে একটা নির্বাচন করা। নির্বাচন মানে হচ্ছে সুষ্ঠু নির্বাচন। নির্বাচন মানে এই নয় যে কারো ইচ্ছায় একটা নির্বাচনী ফলাফল ঘোষণা করে দেওয়ার নাম কিন্তু নির্বাচন নয়। কিন্তু এই যে নিকট অতীতে যে কটি নির্বাচন আমরা লক্ষ্য করেছি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে, সেই নির্বাচনগুলো অনেকটা এরকম ছিল যে সাধারণ মানুষের মতামত হয় দেয়নি, যদি দিয়ে থাকে সেটা রিফ্লেকশন প্রপারলি সেখানে হয় নাই। এটা হচ্ছে রিয়ালিটি। এই যখন রিয়ালিটি হয় তখন এই নির্বাচন কমিশনের উপর মানুষের যেমন আস্থা থাকে না, ঠিক তেমনি এই নির্বাচন কমিশন যে সরকারকে পরিচালনা করে ওই সময়কালীন সময়ে সেই সরকার এবং সরকারের ব্যবস্থা তার কোনোটার প্রতি সাধারণ মানুষের কোনো আস্থা থাকে না। এরকম যখন একটা আস্থাহীন অবস্থা থাকে, আস্থাহীন অবস্থায় সুষ্ঠু নির্বাচন থাকা দূরের কথা, একটা স্বাভাবিক একটা নির্বাচন হতে পারে, কোনো সুস্থ স্বাভাবিক মানুষ সেটা বিশ্বাস করে বলে, রেজা ভাই আমি অন্তত বিশ্বাস করি না। আপনি খুব চমৎকার করে একটা কথা বলেছেন, সেটা হচ্ছে বিএনপি বিদেশি দিকে তাকিয়ে থাকে, তারপর কংগ্রেসম্যানদের জালিয়াতি করেছে। খুব আমি আপনার সাথে এই বিষয়ে একমত যে বাংলাদেশের রাজনীতিতে বিদেশিদের হস্তক্ষেপ কোনোভাবেই আমরা পছন্দ করি না। আমরা মনে করি না যে বাংলাদেশের যে রাজনৈতিক সংকট সমস্যা যা কিছুই হোক না কেন সেটা আমাদের সংকট, আমরা সেটা সমাধান করব। আমরা কোনোদিন বাইরের দিকে তাকিয়ে থাকতে চাই না। কিন্তু রেজা ভাই দেখুন, বাংলাদেশে এই সমস্যাটা কিন্তু আজকের না, এই নিকট অতীতে শুধু না, তারও দূরবর্তী অতীতেও দূরবর্তীর বাদ দেন না, আমরা এখন সামনে কি চলমানটা বলেন না বলতেছি, দূরবর্তী অতীতেও দেখেন যে আজকে যারা বড় বড় কথা বলে এবং আজকে যারা বিদেশিদেরকে তাদের স্বার্থের হানিকর কোন একটা শব্দ উচ্চারিত হলে তাদের তেড়ে ফুড়ে তাদের দিকে যায়, তারাও কিন্তু অতীতে, নিকট অতীতে, দূরবর্তী অতীতে সবসময় বিদেশিদের দিকেই কিন্তু তাকিয়েছিল। কিন্তু বিষয়টা হচ্ছে এখন বিদেশিদের আবার একটা কথা সহ্য করতে পারে না, এটাই হচ্ছে রিয়ালিটি। রাজা ভাই, কংগ্রেসম্যানদের আপনি স্বাক্ষর জালিয়াতির কথা বললেন। আমি যারা করেছে, যা বোধহয় আমি যতটুকু বুঝি ইউএসএ তে থাকা বিএনপির কোনো বিদেশে থাকা কোনো একটা কমিটির বোধহয় প্রধান কারো একটা হবে, তারা কিন্তু সরকারের রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ পদে নেই। কিন্তু যখন মন্ত্রিত্বের মতো সরকারের দায়িত্বপূর্ণ পদে থেকে, হ্যাঁ, যখন জাতিসংঘ মহাসচিবের সাথে মিট করার পর, আমি ডিফেন্ড করছি না রাজা, আমি ডিফেন্ড করছি না, আমি যেটা বলছি সেটা হচ্ছে কোনো খারাপটাকে সাপোর্ট করি না, আমি দায়িত্বপূর্ণ পদে থাকার কথা বলছি। একটা হচ্ছে যে সে একজন রাজনৈতিক নেতা, বিদেশে থাকে, বিএনপির একটা ছোট্ট একটা রাজনৈতিক উইঙ্গের সে হয়তো প্রধান, আমি জানিও না সেটা, কিন্তু দায়িত্বপূর্ণ পদ সেটা হচ্ছে কি সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীর মতো মর্যাদাপূর্ণ পদে থেকে যখন টুইস্ট করা হয়, ডিস্টর্ট করা হয় ফ্যাক্টসটাকে, এবং সেই ডিস্টর্শনের জন্য অভিযুক্ত করা হয় যার বক্তব্যকে ডিস্টর্ট করা হচ্ছে, তখন আসলে লজ্জা আমাদের মাথা হেট হয়ে যায়। আমার কাছে মনে হয় রেজা ভাইয়ের কাছে আমি আশা করছিলাম এই কথাটার সাথে সাথে রেজা ভাই সেই কথাটাও বলবেন। আর রেজা ভাই, আরেকটা জিনিস আপনি খুব চমৎকারভাবে বলেছেন যে বেগম খালেদা জিয়াকে আহ্বান করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, তখন মাননীয় বিরোধী দলীয় নেত্রী, তখনকার বিরোধী দলীয় নেত্রীকে আহ্বান করেছিলেন নির্বাচনকালীন একটা সরকারের ফর্মুলা তারা নিজেরা আলাপ আলোচনা করে ঠিক করবেন। আমি চমৎকার, আমি মনে করি ইনে সিভিলাইজ সোসাইটি যেটা হইতে পারতো সেটা হচ্ছে একটা সংকট যখন হয় তখন যিনি প্রধান থাকেন, যিনি প্রধানমন্ত্রী থাকেন, চেয়ারে থাকেন, তিনি বিরোধী দলকে আহ্বান জানান, আসুন আমরা একসাথে বসে সমস্যার সমাধান করি। আমরা নিজেদেরকে একটা প্রশ্ন করে দেখি, তখনকার পরিস্থিতিটিকে এরকম ছিল? ছিল না। ছিল না কেন? ছিল না এই কারণে হচ্ছে কি, পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে সংবিধান সংশোধন করে আপনি একটা মেসেজ স্পষ্ট করে দিয়েছেন, সেটা হচ্ছে নির্বাচনটা হতে হবে আমার অধীনে, এক, এবং আমি যেভাবে সেট করেছি আমার অধীনে হতে হবে, এবং আমি যে সেট করেছি সেই সেটটা মেনেই আপনাকে সেই নির্বাচনটা করতে হবে। কোনো সমস্যা নাই। একজন দেশে একটা সংবিধান, একটা সংসদ একটা সংবিধান করেছে, একটা সংশোধনী এনেছে সংবিধানে, সেই অনুযায়ী নতুন নির্বাচন হতেই পারে। প্রশ্ন সেখানে নয়, প্রশ্ন হচ্ছে এখানে যে এই নির্বাচনটি করবার জন্য যে একটা লেভেল প্লেইং ফিল্ডের কথা আমরা সবসময় বলি, সেই লেভেল প্লেইং ফিল্ডটাকে আপনি করেছেন সেটা ইমব্যালেন্সড করে রেখেছেন। ইমব্যালেন্সড করে রেখে আমাকে আপনি আহ্বান জানাচ্ছেন এই ইমব্যালেন্সড ফিল্ডে আপনি খেলতে আসেন। রিয়েলিটিটা এখন এখানে একটা ইমব্যালেন্স ফিল্ডে যে আপনি আমাকে খেলতে আহ্বান জানিয়েছেন তার প্রমাণ কিন্তু আপনিই করেছেন পরবর্তীতে এই 5 জানুয়ারি নির্বাচনে এবং তার পরবর্তীতে উপজেলা নির্বাচনে। সুতরাং আমি যে হাঞ্চ করেছি, আমি যে একটা সন্দেহ করেছিলাম যে আপনি যে পঞ্চদশ সংশোধনী এনেছেন সেটা এই উদ্দেশ্যে এনেছেন যে একটা সরকার, আপনার দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারবে এটা প্রমাণ করবার জন্য একটা সদিচ্ছা থেকে যে আপনি তা করেছেন তা কিন্তু নয়, বরঞ্চ এখান থেকে যে এর মধ্যে দিয়ে আপনি নিজেই আবার পুনর্বার নির্বাচিত হয়ে ক্ষমতা আসতে চান, এই যে একটা আকাঙ্ক্ষা আপনার
জনগণকে জনগণের মতামতের তোয়াক্কা না করে জনগণের মতামতকে প্রাধান্য না দিয়ে নিজের মতামতকে চাপিয়ে দেওয়ার যে একটা প্রবণতা, সেখান থেকে যে সমস্যা তৈরি হয়েছে, আমি সে কথাটাই বলছি। আমি মিস্টার রেজাউল করিমের কাছে যাবো, কিন্তু আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন। এই যে বিএনপি যে টানা মাসের পর মাস ধরে এখন অবরোধ এবং হরতাল দিয়ে রাখছে, প্রথম দিকে বেশ কিছুদিন এটি না হয় ধরে নিলাম আমরা যে নাশকতা, সহিংসতার ভয়ে অথবা তাদের কর্মসূচির প্রতি একাত্ম হয়ে এক ধরনের আবহ, হরতাল বা অবরোধের আবহ তৈরি হচ্ছিল, কিন্তু গত 2-3 সপ্তাহ ধরে যেটি হচ্ছে এর তো কোনো কার্যকারিতা নেই। তাহলে বিএনপির মতো একটা রাজনৈতিক দল এবং তার নেতৃত্বে 20টি রাজনৈতিক দল যেটা এরকম হাস্যকর একটি কর্মসূচি দিয়ে মানুষকে এক ধরনের আতঙ্কের মধ্যে রাখছে, বাস্তবে কিছুই হচ্ছে না, মানুষ এটি এখন মানছেও না, বাট তার মধ্যেও সব চলাফেরার মধ্যে কিছু খানিকটা ভয় তো থাকেই, দু একটা ছোটখাটো ঘটনা যেহেতু সারা দেশে কোথাও না কোথাও ঘটছে। দেখুন, এই ধরনের আপনি প্রশ্ন করেছেন, সবচেয়ে ভালো হতো বিএনপির কোন দায়িত্ব, আমি আমার মতামতটা বলতে পারি শুধুমাত্র, দায়িত্বশীল নেতা স্পষ্ট করে বলতে পারবেন আসলে ওনারা আসলে কি করছেন। তবে আমি যেটুকু বুঝি, অবজার্ভ করি, আমি সেটুকু শুধু আপনাকে বলি, সেটা হচ্ছে কোন একটা রাজনৈতিক দল একটা নির্দিষ্ট লক্ষ্যে যখন একটা আপনার আন্দোলন শুরু করে, ফর দিস ম্যাটার এখানকার বিএনপি যে আন্দোলনটা শুরু করেছে, আন্দোলনটা যে কারণে আন্দোলনটা শুরু হয়েছে সেটা আমি, আপনি, রেজা ভাই, আমরা প্রত্যেকে সমর্থন করি। গণতান্ত্রিক যে ব্যবস্থা বাংলাদেশে চালু হবার প্রয়োজন সেটা আনার জন্য তাদের যে আন্দোলন, সেটার প্রতি প্রত্যেকের সমর্থন আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পদ্ধতিতে আন্দোলন হচ্ছে সেটা নিয়ে আমার আপনার মধ্যে প্রশ্ন থাকতে পারে, খুব স্বাভাবিক। এখন বিএনপি এই আন্দোলনটা শুরু করেছে, খুব স্বাভাবিক। কোনো একটা আন্দোলনের ফলাফল কিন্তু আপনি আজকে শুরু করলে পরবর্তীতে হয় না। আমাদের রেজা ভাইয়ের নিশ্চয়ই মনে থাকবার কথা, 1988 সালের সংসদ নির্বাচনের ঠিক পরপর যখন কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করা নাই, তারপরে এরশাদের অধীনে একটা নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনের সরকার গঠিত হবার পর তখনকার সকল রাজনৈতিক দল আন্দোলন শুরু করেছিল এবং তীব্র আন্দোলনের পরও সেই সরকারকে বাধ্য করতে একটা নতুন নির্বাচন দিতে বাধ্য করতে সময় লেগেছিল কিন্তু আরো 2 বছর। না লেগেছে, বিষয়টা এরকম নয়, স্পেস ছিল, কিন্তু এটি তো একটা টানা কর্মসূচি। এরকম কর্মসূচি তো বাংলাদেশে আগে দেখা যায়নি। প্রায় 73-75 দিন ধরে অবরোধ, টানা অবরোধ, হরতাল। আমি আপনার সাথে একমত যে রাজনৈতিক আন্দোলন, তার কোনো কার্যকারিতা নেই। এখন রাজনৈতিক আন্দোলনের যে চরিত্র আমরা অতীতে দেখতাম, সেই রাজনৈতিক আন্দোলনের চরিত্র এই মুহূর্তে নাই। একই সাথে এটাও সত্য, বাংলাদেশের রাজনীতির যে চরিত্র, সেই রাজনীতির চরিত্র পূর্ণাঙ্গভাবে পরিবর্তিত হয়েছে এবং পরিবর্তিত হয়েছে শুধুমাত্র না বললে অন্তত এটুকু বলা যায় অনেকাংশেই সরকার এবং সরকারি দলের শক্তি প্রয়োগের কারণে যেহেতু রাজনীতির বেসিক চরিত্রটা পরিবর্তন হয়েছে, একইভাবে সুতরাং রাজনৈতিক আন্দোলনের চরিত্র পরিবর্তিত হবে, এটা খুবই স্বাভাবিক। দেখুন, মামুন ভাই তো এমনি খুব সজ্জন মানুষ, বন্ধু মানুষ, দুনিয়ার অনেক দেশে লেখাপড়া করেছেন, বড় বড় ডিগ্রি নিয়েছেন, অনেক সৃজনশীল রাজনীতি দেখেছেন, বাংলাদেশেও সে দেখছেন। তা পর্যবেক্ষণের দৃষ্টিটা নিরপেক্ষ দৃষ্টির জায়গা থেকে দেওয়া, বাংলাদেশে বোধহয় কম সৃজনশীল না, সেই দৃষ্টিকোণটা মনে হয় যেন তার দৃষ্টিটা নির্ধারিত একটি ব্লকের বাইরে যেতে পারছে না। যেমন ছোট্ট করে মামুন ভাই, আপনার জানার জন্য আপনি আমাকে প্রশ্ন করেছিলেন, বলি যে বাংলাদেশে এত মামলা রয়েছে, তার ভিতর বেগম খালেদা জিয়ার মামলাটাকে এত দ্রুত নিষ্পত্তির জন্য চেষ্টা কেন? এবং 2 নেত্রীর বিরুদ্ধে মামলা করেছিল অসৎ উদ্দেশ্যে, তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য। একজনের মামলা প্রত্যাহার করে নেওয়া হলো, আর একজনের জন্য দ্রুত ব্যবস্থা কেন? সেই জায়গায় আপনাকে একটু জাস্ট আপনার ইনফরমেশনের জন্য বলি, দুর্নীতি দমন কমিশন বেগম খালেদা জিয়া এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদের বিরুদ্ধে যে সকল মামলা করেছিল, আমি জেলুর ভাইয়ের এই টেলিভিশন প্রোগ্রামে অতীতেও বলেছে, আজকে আমি চ্যালেঞ্জ করে বললাম, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলাও শেখ হাসিনার এগেনস্টে যা ছিল প্রত্যাহার হয়নি। সেগুলোকে তিনি লিগ্যাল ব্যাটেলের মধ্য থেকে, আইনি লড়াইয়ের মধ্য থেকে সেই মামলাগুলোকে তিনি নিষ্পত্তি করেছেন। আর এখন যে মামলাটা নিয়ে আমরা কথা বলছি, এটা হলো জি অরফানেজ ট্রাস্ট। আমি কি 1 সেকেন্ড একটু জাস্ট জানার জন্য, মাননীয় প্রধানমন্ত্রীকে কতবার কোর্টে যেতে হয়েছিল সেটার জন্য? মাননীয় প্রধানমন্ত্রী এটা আইনটা কি আমি জানি না বলে জানতে চাই। আমি নিজেও যদি কোনো মামলা আসামি হই, জামিন গ্রহণের পরে আমি কিন্তু ওই মামলাটাকে উচ্চ আদালতে এসে বলতে পারি যে আমার বিরুদ্ধে এই মামলাটা যথার্থ নয়, এটাকে কোয়াশিং বলে। আমি সেই শেখ হাসিনা তার যে বিরুদ্ধে দুদকের যে মামলাগুলি, সেই মামলাগুলিকে তিনি সর্বোচ্চ আদালতে লড়াই করেছেন। সর্বোচ্চ আদালত উভয় পক্ষের, দুর্নীতি দমন কমিশনের লয়ার্স, শেখ হাসিনা লয়ার যারা ছিলেন, তাদের বক্তব্য শুনে আইন বিবেচনা করে তারা সেই মামলাগুলোকে বাতিল করেছেন। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাটি, এই যে এখন যে মামলাটি নিয়ে আমরা কথা বলছি, এই মামলাটা কিন্তু 4টি ধাপে হাইকোর্টে এসেছেন বেগম খালেদা জিয়া। আমি 4টি ধাপ পূর্বে বলেছি, পুনরুল্লেখ করব না। আপ টু অ্যাপিলেট ডিভিশন বলছে
যে এই মামলার তথ্যপত্র যা আছে, ম্যাটেরিয়াল যা আছে, তাতে এখান থেকেই খারিজ করে দেওয়ার মতো মামলা এটা না। অর্থাৎ ট্রায়ালের মধ্য দিয়ে নির্ধারিত হবে উনি অপরাধী কি অপরাধী না। এই জন্য বললাম বেগম খালেদা কি কোয়াশের জন্য গিয়েছিলেন না? হ্যাঁ, কোয়াশ আসছিলেন, 4 বার আসছেন। প্রথমে এসে বলছেন যে এই মামলাটিতে যে দায়ের হয়েছে, কগনিজেন্স নেওয়া হয়েছে, এই কগনিজেন্সটা যথার্থ হয়নি। হাইকোর্ট ডিভিশনের শুনানির পরে অ্যাপিলেট ডিভিশন বললেন এটা যথার্থ। তারপরে এসে বললেন যে কোর্টটাকে সেট করছে, এই কোর্ট সেটিংটা প্রপার হয়নি, সেটা আপ টু অ্যাপিলেট ডিভিশন ডিসাইড হলো যে না কোর্ট সেটিং সঠিক আছে। এরপরে এসে অন্য বললেন যে বিচারের পূর্বে চার্জ গঠন করা, যে এই অভিযোগে আপনার ট্রায়াল হচ্ছে, সেটার বিরুদ্ধে ওনারা আসলেন, অ্যাপিলেট ডিভিশন বললেন যে না চার্জ গঠনটা বৈধ আছে। তারপরে এসে বললেন যে যে বিচারককে দেওয়া হয়েছে এই বিচারকের উপর আমাদের আস্থা নাই, সেই বিচারক ট্রান্সফারে নতুন বিচারক আসলো। তাহলে এই 4টি দফায় সর্বোচ্চ আদালতে কিন্তু নির্ধারিত হয়েছে যে এই মামলা উড়িয়ে দেওয়ার মতো মামলা না, অর্থাৎ ম্যাটেরিয়ালস আছে, সেই ম্যাটেরিয়ালস এর ভিত্তিতে বিচার হয়ে ডিসাইড হবে। আর একটা জিনিস আপনি মামুন ভাই, আপনার কাইন্ড ইনফরমেশন যেন বলি, আপনি যদিও জানেন কিন্তু এই জায়গাটা বোধহয় হঠাৎ করে আপনার স্লিপ করে যাবে, ইচ্ছাকৃত হতে পারে অনিচ্ছাকৃত। শেখ হাসিনার জীবনে তার সবচেয়ে গর্বের গৌরবের জায়গাটা কিন্তু তার বাবা। তার বাবার হত্যা মামলায় কিন্তু বিচার পেতে তাকে 34 বছর অপেক্ষা করতে হয়েছে। রাষ্ট্র ক্ষমতায় 2টি টার্ম থাকার পরেও কিন্তু তিনি তড়িঘড়ি করে স্পেশাল ট্রাইব্যুনাল করে রাতারাতি কোনো বিচারের ব্যবস্থা করেননি। তাকে নৃশংসভাবে হত্যা করার যে চেষ্টা করা হলো 21 আগস্ট, সেই মামলাটিকেও উনি কিন্তু দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে শেষ করেননি। ওনার আগের টেনিউর গেছে, বর্তমান টেনিউরের 1 বছর চলে গেল, রাতারাতি কিন্তু ওই মামলা শেষ করলে তারেক রহমানের কনভিকশন হলেও হতে পারতো, হবে আমি বলছি না, হলেও হতে পারতো। উনি কিন্তু রাতারাতি বিচার করলে, আমি ওই যে প্রতিশোধ প্রতিহিংসার যে জায়গার বিষয়টা, নিজের জীবন বিপন্ন হতে যাচ্ছিল সেই আসামিদের কিন্তু উনি দ্রুত বিচার করতে যান নাই। এটা এই কারণে বললাম, উনি কিন্তু আইনকে হাতে তুলে নিয়ে নিজের মতো কিছু করার চেষ্টা করলে এই যে মামলা এখন বেগম খালেদা জিয়ার ওয়ারেন্ট হয়েছে, ওয়ারেন্ট হয়ে যাওয়ার পর কিন্তু সে ওয়াজ কর্নিং ইন দ্য আই অফ ল ফিউজিটিভ, তাহলে তো 2টা তারিখের ভিতরে মামলা ক্লোজ করে দিয়ে কনভিকশন দিতে বা ট্রায়ালের জন্য বাদীপক্ষের লয়াররা কোর্টে অ্যাপিল করতে পারে, তাও কিন্তু করে নাই। সেই জন্য বলছি যে তড়িঘড়ির একটি বিষয় না। আর একটা কথা মামুন ভাই যেটা বলছেন যে ইলেকশন কমিশন ধ্বংস করা অন্যান্য বিষয়গুলি, এটার সঙ্গে আপনার সঙ্গে আমার দ্বিমত না। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগের চেয়ে, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, আওয়ামী লীগের চেয়ে বেশি সময় কিন্তু বিএনপি সহ অন্যান্যরা ছিল। ইলেকশন কমিশনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, শক্তিশালী করার জন্য কোন উদ্যোগ নিয়েছে? ইভেন বেগম খালেদা জিও কি বলছেন যে ইলেকশন কমিশনটা এইভাবে ফর্ম করা উচিত, যেখানে তাদের অথরিটি এইরকম থাকবে যাতে আমি ক্ষমতায় থাকি বা শেখ হাসিনা থাকুন না কেন, কেউ যেন ইলেকশন কমিশনের অথরিটির উপরে এক্সারসাইজ করতে না পারি, এরকম একটা ফর্মুলা কিন্তু আপনি খুঁজে দেখবেন। আজ পর্যন্ত এরকম কোন ফর্মুলা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়নি। এই কথাটা এই কারণে বললাম, অভিযুক্ত করলে করা যাবে। 5ই জানুয়ারি নির্বাচন নিয়ে আপনি বলছেন, আমি আবার রিপিট করে বলি, বিএনপি বলছিল প্রতিহত করব, আওয়ামী লীগ বলছে করে নেব। সেই রাজনীতির কথা যদি বলেন, বিএনপি ফেল করছে, প্রতিহত করতে পারেনি। আমি জাস্ট 1 সেকেন্ড আপনাকে একটু বলি। আপনি যদি 1996 এর ইলেকশনের কথা বলেন না, সেই নির্বাচনে বিএনপি বলেছিল আমি নির্বাচন করব, আওয়ামী লীগ বলেছিল নির্বাচন প্রতিহত করব। বিএনপি কিন্তু সেই নির্বাচন সফলভাবে নির্বাচন করেছিল, কিন্তু তারপরও তারা কিন্তু ক্ষমতা ছেড়ে দিয়েছিল পার্লামেন্টে। আপনি ভুলে গেছেন, আমি ভুলে গেছেন এই কারণে বিএনপি কিন্তু ইচ্ছায় না, আন্দোলনের উত্তাল অবস্থা এমন হয়েছিল যে প্রেস ক্লাবের সামনে জনতার মঞ্চ এবং অন্যরা তারা কিছু দৌড়ে পালাবার দৃশ্যগুলো পত্রিকার সামনে আছে, সেই অবস্থা কিন্তু এখন হয়নি। কিন্তু আপনি তো বিএনপিকে এই কৃতিত্ব আপনাকে দিতে হবে, সেটা এই কৃতিত্ব না, বিএনপি তখন বাধ্য হয়েছিল। নির্বাচন আন্দোলন হয়েছিল, সে যে আন্দোলন শক্তি প্রয়োগ করে আন্দোলন দমন করে, আচ্ছা সেইটা আন্দোলন দমন করে পত্রিকার প্রথম পাতায় বিশাল আকারে ছাপছিল। উনি বলছেন যে সরকার তখন বল প্রয়োগ করেনি। আমরা তর্ক করতে পারি অনেক কিছু। আচ্ছা, বল প্রয়োগের জায়গাটা সরকার যদি শক্তি প্রয়োগের মাত্রাটা অতিরিক্ত শক্তি প্রয়োগ করে না, কোন আন্দোলন বাংলাদেশে অতীতে, এরশাদ বিরোধী আন্দোলন আমরা এত করছি না, আপনি দেখুন সর্বশেষ পর্যায়ে এরশাদের পতনটা কখন হলো, যখন সামরিক বাহিনী থেকে প্রধান বলা হলো যে আপনার প্রতি আমাদের আর সমর্থন নাই। এর আগ পর্যন্ত কিন্তু 10 বছর আমরা কিন্তু আন্দোলন। এই প্রসঙ্গে আমি একটু বলি, আমি প্রসঙ্গটা পরিবর্তন না করে আমি শুধু বলি, আপনি আপনার সময় পাবেন। এই পরিমাণ শক্তি প্রয়োগ আমি একটু শেষ করে আমাকে আন্দোলন দমন করার জন্য, তারপর আপনি এবার শক্তি প্রয়োগের কথা যদি বলেন, সেই সময়ে রাজনৈতিক আন্দোলনে যারা ছিল তাদের সঙ্গে মানুষ ছিল, সারা ঢাকা উত্তাল হয়ে উঠেছিল। এক, বেগম খালেদা যে আন্দোলনটা আহ্বান করলেন যে ঢাকায় সকলে একত্রিত হতে হবে, এবং তার বক্তব্যে তিনি বলেছিলেন যে আমি যদি নাও থাকি, স্টাইলটা বঙ্গবন্ধুর ভাষণের মতো ছিল, আন্দোলন হতে হবে, সকলকে আসতে হবে।
মহাসচিবের টেলিফোন বন্ধ হয়ে গেল, বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে অশোভন বালির ট্রাক চলে গেল, ওটা কিন্তু আমি সাপোর্ট করি না, এই জন্য বলার আগে অশোভন বলি, ট্রাক হাজির হলো, সেখানে দেখলাম বেগম খালেদা জিয়ার বাড়ির একজন পরিচারিকা ছাড়া আর কেউ সঙ্গে নাই। তারপরেও আন্দোলন হরতালের যে কর্মসূচিটা এখন চলেছে, আমি তো মনে করি যদি আওয়ামী লীগ বিরোধী দলে থাকতো তাহলে কিন্তু আন্দোলনের গতিমাত্রা তাদের অন্যরকম হতো। আজকে বাংলাদেশের যে হরতাল অবরোধ চলতেছে, আপনি নিশ্চয়ই জানেন, আমি একসময় ছাত্র রাজনীতি করতাম, অবরোধ কিন্তু আন্দোলন হরতালের চেয়ে বড় কর্মসূচি। হরতাল হলো আহ্বান, আর অবরোধ মানে আটকে দেবো। এই অবরোধের ভিতর আপনি আমি এই চ্যানেল আইতে আসার পথে দীর্ঘ জ্যামের ভিতর অপেক্ষা করে আসছি। মানুষ সঙ্গে না থাকলে কিন্তু আন্দোলনের কর্মসূচি দিয়ে কিছু করা যায় না। আপনি দেখুন বাংলাদেশের কোনো একটি জেলায়, কোনো একটি নগরীতে, উপনগরীতে, গ্রাম অঞ্চলে, রাস্তা অলিতে গলিতে আন্দোলনের ন্যূনতম কোনো চিত্র আছে কিনা? মানে মানুষের পক্ষের কর্মসূচি নিয়ে আন্দোলন না হলে সেই জায়গায় কিন্তু কর্মসূচি দেওয়া যাবে, পেট্রোল বোমা মারা যাবে, গাড়ি পুড়িয়ে দেওয়া যাবে, উচ্ছেদ করে ফেলা যাবে, রেল লাইন উপড়ে ফেলা যাবে। রাজনীতির যে সংস্কৃতি, আন্দোলন, অবরোধ, হরতাল, তার ন্যূনতম কোনো চিত্র নাই। এই কারণে সাধারণ মানুষ আজকে বিএনপির পক্ষে নাই, বরং ইমেজ সংকটের জায়গায় আসছে। আর একটা জিনিস দিয়ে আমি বলি আপনাকে, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যদের কথা বলছেন, একটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট যখন ক্ষমতায় থাকে, ল যদি কেউ হাতে তুলে নিতে চায়, মানুষকে আহ্বান জানাবেন, হরতালে আহ্বান করলাম, হরতাল যদি না শুনে কেউ গাড়ি চালায়, আপনি পেট্রোল বোমা মারলে পুলিশ তো সেখানে মহব্বত করে তাদের ডেকে ফুলের মালা দেওয়ার কথা না। ল এনফোর্সিং এজেন্সির কিন্তু দায়িত্ব আছে মানুষের জীবনের, সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা। এখন আপনি যে কনক্লুশনের জায়গাটা বললেন, যে যে অবস্থা আওয়ামী লীগ নির্বাচনকে নিয়ে গেছে, সেখানে নির্বাচন করার মতো ফেয়ার অবস্থা নাই, তাহলে কি এই অবস্থা চলবে? আওয়ামী লীগ নির্বাচনে আহ্বান করবে, যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তারা ইলেকশন করবে, বিএনপি ওই ঘরে বসে অফিসে বসে আন্দোলনে আহ্বান করে পেট্রোল বোমা সহ যদি কিছু থাকে সেটা করবে। আমি আসছি আপনার কাছে, আমি আসছি আপনার কাছে। আমরা শেষ প্রান্তে 2 মিনিট আপনার জন্য, 2 মিনিট সময় কনক্লুড করবার জন্য। না, আমি খুব সহজভাবে বলি যে রেজা ভাই খুব চমৎকার একটা কথা বলেছেন। আওয়ামী লীগ যদি আজকে বিরোধী দলে থাকতো তাহলে বিরোধী রাজনৈতিক যে কর্মকাণ্ড আমরা এখন দেখছি তার চেয়ে ভিন্ন রূপ হইতে পারত। এটা একটা হাইপোথেটিক্যাল বক্তব্য। এই কারণে যে যে পরিমাণ শক্তি প্রয়োগ, আজকে আধা সেকেন্ড হেল্প করার জন্য বলি, আওয়ামী লীগের জিল্লুর রহমান থেকে শুরু করে যে তারা রাস্তায় পিটান খাওয়ার পর আন্দোলন ছেড়ে যায়নি, আর 2 বছরের জেল হবে, আপনার আত্মগোপনে চলে যাবে। সেটা বলছি। সাদেক হোসেন খোকা মাথায় রক্তাক্ত অবস্থায় হসপিটালে ছিল বহুদিন, সেটাও আমরা ভুলে যাইনি। মতিয়া চৌধুরীর কথাটা মনে রাখেন না? আপনি যখন এক পক্ষের কথা বলছেন, কারণ 2 পক্ষেরই বলেন ভাই। আচ্ছা, বলছি তিনি এখন বিদেশে গিয়ে বসে আছেন। লক্ষ্য করুন যে পরিমাণ শক্তি প্রয়োগ সরকারের পক্ষ থেকে করা হচ্ছে, এই পরিমাণ শক্তি প্রয়োগ করলে আওয়ামী লীগ বিরোধী দলের রাজনৈতিক শক্তিতে কি পরিমাণ শক্তিশালী হয় সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করব ভবিষ্যতে। আমরা অতীতে যেহেতু সেরকম হয় নাই, এরকম শক্তির বিরুদ্ধে আওয়ামী লীগকে কখনো রাজনীতির মাঠে আমরা দেখি নাই, সুতরাং ভবিষ্যৎ বলে দিবে শক্তি প্রয়োগের মাত্রা এই পরিমাণ হলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কিভাবে সেটা নিয়ে মোকাবেলা করে, সেটা আমরা ভবিষ্যতের জন্য অপেক্ষা করব। একটা জিনিস আমি বলতে চাই, সবার আপনি যদি এখন যে বল প্রয়োগ হচ্ছে রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্র ব্যবহার করে, সেটির যদি নিন্দা করেন, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা এমন কাউকে ক্ষমতায় দেখতে চাইব না যিনি এইভাবে বল প্রয়োগ করবেন। নিশ্চয়ই না। কাজেই তার জন্য আওয়ামী লীগের কি শক্তি আছে না? নিশ্চয়ই না। কিন্তু বাস্তব আমরা চাই অথবা না চাই, বাস্তবতা হচ্ছে এই যে বাংলাদেশের রাজনীতিতে আমরা এই শক্তি প্রয়োগের চরিত্রটা আমরা দেখছি বহুদিন। আমি রেজা ভাই, আমরা এখানে যত কথাই বলি না কেন রাজা ভাই, আমরা কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদদের চরিত্র পরিবর্তন হয়েছে, এবং এই পরিবর্তনটা হচ্ছে গত 20 বছরের পরিবর্তনটা যেভাবে হোক না কেন, গত যে নিকট অতীতে কয়েক বছরের পরিবর্তনটা এমন হয়ে গেছে, এখন আর কেউ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নাই। এখন একজন আরেকজনকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা মনে করে না, একজন মনে করে রাজনৈতিকভাবে শত্রু মনে করে। এরকম একটা রাজনৈতিক পরিস্থিতি আমরা চাই না। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার জন্য আমি মনে করি আমাদেরকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে কি কি বিষয় আসলে ভুল হয়েছে, সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে প্রত্যেকের সামনের দিকে যেতে হবে। এটাই হচ্ছে আমার কাছে মনে হয় কি, রাজনীতিতে যে অবক্ষয় ঘটেছে, মামুন ভাইয়ের সঙ্গে আমি পরিপূর্ণভাবে একমত। সৃজনশীলতার রাজনীতি, গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রাজনীতি সেই জায়গাটা নেই। কিন্তু আমাদের রাজনীতিবিদদের অবশ্যই মনে রাখতে হবে যে মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আন্দোলন করলে কিসের ক্ষমতা, কিসের পুলিশ, বাংলাদেশে কজন পুলিশ আছে কতজন মানুষের জন্য।
আমি মনে করি যদি মানুষ উত্তাল হয়ে ওঠে, রাষ্ট্র ক্ষমতায় যারাই থাকুন না কেন বল প্রয়োগ করে কিছু করতে পারে না। বিএনপির জায়গাটা আমার যেটা মনে হয়, বিএনপি প্রাতিষ্ঠানিকভাবে তাদের রাজনৈতিক দলটি হচ্ছে বিভিন্ন দল ও মতের মানুষরা একত্রিত হওয়া। আওয়ামী লীগের লোকরা কেউ কিছু বিএনপি করছে, জাসদের লোকরা করছে, মুসলিম লীগের করছে, স্বাধীনতা বিরোধী লোকরা আছে, সবাই মিলে বিএনপি কিন্তু পলিটিক্যাল একটা কনসেপ্টের চেয়ে একটা ক্ষমতার থেকে বেরিয়ে আসা একটা দল। অপরদিকে আওয়ামী লীগ হচ্ছে দীর্ঘ রাজনৈতিক ধারাবাহিকতার মধ্য থেকে আসা একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আওয়ামী লীগের যে টেনিউরগুলি তাদের ব্যর্থতা আছে, একথা ডেফিনেটলি বলবো। আমি একটু শেষ করি যে সাফল্য সবটার তাদের আছে কথা বলি না, কিন্তু আপনি কৃষি, শিল্প, শিক্ষা, টেকনোলজি যে ডেভেলপমেন্টটা, আপনি কি মামুন ভাই এটা সাপোর্ট করতে পারেন? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতা ছিলেন, যে আমরা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে বলবো কিসের কি পরীক্ষা। মেজর হাফিজ বলে ফেলেন কিসের কি পরীক্ষা আন্দোলন চলবে, জাতিকে ধ্বংস করব, কৃষিকে ধ্বংস করব, শিল্পকে ধ্বংস করব, গার্মেন্টস সেক্টর ধ্বংস করব। এর ভিতর থেকে যদি কালকে বেগম খালেদা জিয়া ক্ষমতা আসেন, তাহলে অচলায়তন নিয়ে রাষ্ট্র চালাবেন কিভাবে? এজন্য সরকারকে যেমন বিরোধী দলকে স্পেস দিতে হবে, বিরোধী দলকে মনে রাখতে হবে সহিংস রাজনীতির ভিতর থেকে কিন্তু মানুষের সাপোর্ট পাওয়া যায় না। যে মানুষগুলো রাস্তায় বিএনপি করে, ব্যবসায়ীরা, সেই জন্য সৃজনশীলতার রাজনীতিতে ফিরে আসতে হবে। আমি শুধু একটা বাক্য বলি, সেটা হচ্ছে আপনি আওয়ামী লীগের সম্পর্কে বলেছেন যে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, তাদের আন্দোলন করবার ঐতিহ্য আছে, একই সাথে জনস্বার্থ সংশ্লিষ্টতা নিয়ে, কিন্তু বিএনপি সেভাবে আন্দোলন করছে না বলে আপনি যেভাবে বলেছেন আর কি। তবে আপনি যেটা বলেছেন এটা আমরা ইতিহাসে পড়েছি, বইতে পড়েছি, আর হচ্ছে আপনাদের মতো বা আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে শুনেছি। আর আমরা যারা 80 দশকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম না, আমরা প্রত্যক্ষ করেছি যে আপোষহীন নেতৃত্ব দিয়েছে রাজনীতিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে বিএনপি। অন্য রাজনৈতিক দলগুলোকে সেভাবে ক্ষমতার জন্য আপোষহীন, মানে সকল রাজনৈতিক বিতর্কিত ব্যক্তিদের অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্র সম্পর্কে আপনি লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কের পেজ রয়েছে, শীর্ষ পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ। অধ্যাপক মামুন আহমেদ এবং সমরে জাল করে অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আমার দু অতিথি নানা বিষয় নিয়ে বিতর্ক করেছেন। শেষে এসে একটা জায়গায় দুজনই একমত হয়েছেন, সেটি হচ্ছে যে বাংলাদেশের যে রাজনীতি চলছে এটি অপরাজনীতি, এবং এই অপরাজনীতি আসলে ভালো কিছু দিতে পারে না। এতে ক্ষমতার বদলের মধ্য দিয়ে অন্য শক্তি ক্ষমতায় আসলেও তাতে এই অপরাজনীতির বিস্তার যে ঘটবে সেটি নিশ্চিত করে বলা যায়, যদি না রাজনীতিটা কি হওয়া উচিত সেটি ফিক্স করা দরকার করতে হবে, এবং সেটি সবাই মিলেই আসলে করতে হবে। কেননা এই রাজনীতি যদি বাড়তে থাকে তাহলে মানুষের অস্বস্তি বাড়তে থাকবে, গণতন্ত্র হুমকির মুখে পড়বে, অর্থনীতি, শিক্ষা এগুলো বারবারই হুমকির মধ্যে পড়বে এবং মাঝে মাঝে হয়তো থমকে থমকে কিছুটা এগুবার চেষ্টা করবে, কিন্তু এটি কোনো নিরবিচ্ছিন্ন বা ধারাবাহিকভাবে এগুবার যে সম্ভাবনা সেটি তিরোহিত বলা যেতে পারে এই অপরাজনীতির কবলে পড়ে। আমরা আশা করব যে এই রাজনীতিটা ভবিষ্যতে কি হবে, নির্বাচন একটি হলেও তারপরে যারা ক্ষমতায় যাবেন তারা কিভাবে দেশ চালাবেন, ক্ষমতার বাইরে যারা থাকবেন তারা কি ধরনের রাজনীতি করবেন, সেগুলো নিয়ে আলোচনা, সংলাপ, সমঝোতা যাই বলি না কেন তার কিন্তু কোনো বিকল্প নেই। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।